নমস্কার। ফেসবুকের সকল বন্ধুদের স্বাগত। যারা ফেসবুক বা ইউটিউবে আপনারা দেখছেন এই ভিডিওটা, প্রত্যেককে অনেক অভিনন্দন। আমি আজকে আমাদের সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট নিয়ে কিছু কথা বলবো। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বা একটা অভিব্যক্তি বলতে পারেন। এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। রাজনৈতিক মতাদর্শ বলতে আমি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীও নই। তার কারণ একটাই, রাজার নীতি নেই। রাজনীতিতে যে রাজার নীতি সেটা তো নেই। এখন সবই ওই এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, অথবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা তো খুব স্পষ্ট হয়ে গেছে, চারিদিকে দেখা যাচ্ছে। কি চাকরি ক্ষেত্রে, কি উন্নয়নের ক্ষেত্রে, কি আপনার কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি, যে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, অথবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো কতগুলো বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে, সেই যেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি আমার যে কেন্দ্র, মানে কৃষ্ণনগর কেন্দ্র, ভোট আমি দিই না, তো আমার ভোট আছে এখানে। ভোট এখনও নামও কাটেনি, ভাবছি এবার ভোট দেব। তো খুব ইন্টারেস্টিং লাগছে যে কাকে ভোট দেব। তো একটু আলোচনা করি। প্রথমত, আমাদের এখানে তৃণমূলের যিনি এমপি ছিলেন, মহুয়া মৈত্র, তিনি অনেক বড় বড় পদেও ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব, অনেক বড় বড় ব্যাপার, আবার বড় বড় কেলেঙ্কারির সঙ্গেও তিনি যুক্ত। তো আর তার যে প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে আর কি, বিজেপি থেকে দাঁড় করিয়েছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির এখনকার যিনি রানী, সেই অমৃতা রায় মহাশয়াকে, তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন। তো এই ব্যাপারেই আমি কিছু কথা বলবো। আমি মহুয়া মৈত্র সম্বন্ধে কিছু বলবো না, তার কারণ আমার পছন্দ নয়। উনি যে সমস্ত কাজকর্মগুলো সংসদে করে এসছেন, যদিও বিচারাধীন, তবুও আর কি একটা ব্লেম ওঠা, একটা ক্লেম, মানে কারোর নামে কিছু দাগিয়ে দেওয়াটা অত সহজে তো সম্ভব না। নিশ্চয়ই পিছনে কিছু যুক্তি থাকে, কারণ থাকে, আর কোনো কারণ ছাড়া কার্য সমাধিত হয় না। হয়তো আমার কোনো না কোনো এক্সকিউজ থাকতে পারে তার পেছনে, কিন্তু যখন একটা কলঙ্ক রটে তখন বুঝতে হবে তার পেছনে কিছু কারণ আছে। কোনো কারণ ছাড়াই কার্য সমাধিত হয় না। কিন্তু বিজেপি যে প্রার্থী করেছে অমৃতা রায়, সেটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। প্রথমত, আমাদের এই কৃষ্ণনগরের রাজবাড়ির যে রানীমা বা রাজার যে যা সমস্ত পরিবারের সদস্য আছে, প্রত্যেকেই আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে খুব আদরণীয়। সেটা সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবাই তাদের যথেষ্ট ভালোবাসে। এবং তাদের পুজো, তাদের বারোদলের মেলা, তাদের জগদ্ধাত্রী পুজো, তাদের যে গড়ের মাঠ, এগুলো বিভিন্ন সময় আমরা ব্যবহার করি এবং আনন্দদায়ক, ভীষণ আনন্দদায়ক। গেলে প্রাণ জুড়িয়ে যায়। দিঘিটা খুব সুন্দর একটা দিঘি আছে, ভেতরে কিছুটা অংশ একজনকে দিয়েছে, সে নার্সারির ওখানে কাজকর্ম করে, চাষবাস করে, সে ব্যবসাও করে, প্লাস রাজবাড়িটাকে ফলে ফুলে শোভিত করে রেখেছে। সেটাও দৃষ্টিনন্দন। কারণ এটা যদি একটা কেয়ারটেকার রেখে রাজবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা মালি দিয়ে ফুল গাছ টাছ রোপণ করা, এটা একটা ব্যয়সাধ্য ব্যাপার। কারণ রাজবাড়িতে এখন তো সেই রাজস্ব আদায় তাদের নেই। উপরন্তু রাজার ছেলে যদি ধরেন এ দোকানে ও দোকানে চাকরি করতে যায়, কি কোনো অফিসে কেরানিগিরি করতে যায়, সেটাও তো ঠিক নয়। ফলে তাদের যে আর্থিক সচ্ছলতা, সেই আর্থিক সচ্ছলতাটা বজায় রাখতে গেলে তাদের নিঃসন্দেহে কিছু সোর্স অফ ইনকাম দরকার। তো সেই জন্য যদি কোনো একজনকে পুরোটা দিয়ে দিয়েছে, অনেকটা জায়গা রাজবাড়ির, সে নার্সারি করে, সে ব্যবসা করছে, কিন্তু রাজবাড়িটাকে এত সুন্দর সাজিয়ে রাখে তার ওই গাছগুলো দিয়েই, যেটা দৃষ্টিনন্দন। নিশ্চয়ই মানে আমাদের প্রশংসার যোগ্য। রাজবাড়িটা আমাদের গর্বের বিষয়, রাজবাড়ি আমাদের আনন্দের বিষয়।
রাজ পরিবারের প্রত্যেক সদস্যই আমাদের আনন্দের বিষয়। এবং খুব ছোটোবেলার একটা স্মৃতি আমার মনে পড়ছে। সেইখানে ওই অষ্টমী পুজো সন্ধেবেলা ঠিক সন্ধি পুজোর তোপধ্বনি হতো। ওখানে কামান আছে, কামান থেকে গোলা ছোড়া হতো, আমরা আওয়াজ পেতাম ছোটোবেলায়। এবং আরও একটা বিষয়, ওই সন্ধি পুজোর পর রাজবাড়িরই অধীনস্থ মা আনন্দময়ী মন্দির আছে, ওই মা আনন্দময়ী মন্দিরে পায়ে হেঁটে মা রানীমা আসতেন এই আনন্দময়ীতে। তখন প্রচুর গয়না পরে আসতেন, আর রাজবাড়ি থেকে রাজবধূ আসছেন, বুঝতেই পারছেন চারিদিকে হই হই রই রই। আমরা না ওই দৃশ্য দেখার জন্য খুব ছোটোবেলায় মায়ের সাথে যেতাম। এটা একটা আবেগের বিষয়। তারপরে ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। আমি ওদের কলকাতার যে নদিয়া হাউস, ওই নদিয়া হাউসের বাড়িতেও গেছি এবং খুব অতিথিপরায়ণ ওরা, মিশুকে। এবং যাওয়ার সঙ্গে সঙ্গে ডাব টাব খাওয়ানো, মানে ভীষণ আদর করা আর কি, যেটা ভোলার নয়। কিন্তু খুব খারাপ লাগছে একটা, কেন তিনি রাজনীতিতে এলেন আর কেন বিজেপি তাকে প্রার্থী করলো, আর তিনিই বা কেন হলেন। বিনা কারণে যে কাদাগুলো ছোড়া হচ্ছে, হয়তো তিনি জিতে গেলেন, আমি শুভেচ্ছা রইল, রানীমা জিতুন আপনি, শুভেচ্ছা রইল। কিন্তু আমি বলছি এই কাদা যে ছোড়াটা হচ্ছে, ধরুন তারা তো, তিনি আমাদের সবার কাছে প্রিয় ছিলেন, সেই জায়গা থেকে হঠাৎ এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, যেটা আমার মনে হলো যে এই ধরনের মানুষ এই রাজনীতিতে না আসাই ভালো। ভালো মানুষরা কি আসবেন না? নিশ্চয়ই আসবেন, কিন্তু সর্বজন গ্রাহ্য কিছু মানুষ থাকে। তো আমি মানে কয়েকজন, 4জন প্রার্থী নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে 1 নম্বর এই বিজেপির অমৃতা রায় বললাম। সেকেন্ড যার কথা বলবো সে হচ্ছে আমাদের তমলুক লোকসভা থেকে যে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমার ভীষণ পছন্দের মানুষ, এবং আমি জানি না এটা ওনার জীবনে অভিশাপ না আশীর্বাদ। এবিপি আনন্দে যখন আমার এক সময়কার সহকর্মী সুমনদের সঙ্গে যখন বসে যে তার ইন্টারভিউ, সেই ইন্টারভিউর মধ্যে যে পৌরুষ, বিক্রম, এটা আমার ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। যে কারণে বিজেপির আমার কোনো নেতাকে পছন্দ না হোক, মানে আমি কলকাতার ওয়েস্ট বেঙ্গলের নেতাদের কথা বলছি, মোদিকে ভালো লাগে একটাই কারণ আমি বলি, আমি মোদির ব্যাকগ্রাউন্ড কী বৃত্তান্ত খুব বেশি জানি না, দেশের কিছু উন্নতি করছে কি অবনতি করছে আমি খুব বেশি জানি না, তবে উনি আমার গুরু মহারাজ স্বামী আত্মস্থানন্দজির দীক্ষিত মন্ত্রশিষ্য, ভাবশিষ্য, যে কারণে আমার গুরুর ডাইরেক্ট অনুগামী। এই আনন্দ থেকে আমার নরেন্দ্র মোদীকে ভালো লাগে। আর বিজেপির আরেকজন নেতাকে আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। মানে আমার মনেই হয় যে বাপ কা বেটা, মানে বাপের বেটা যদি কেউ হয় তবে দিলীপ ঘোষই আছে। এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সেটা যে যা ভাবতে পারে, তা আমার মনে হয়। ঠিক তেমনি আমার অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কিছু প্রশ্ন আছে। আমার মনে হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি প্রার্থী না করলেই পারত, বা অভিজিৎ গাঙ্গুলির এইরকমভাবে রাজনীতিতে না আসলেই পারতেন। তার কারণ উনি সকলের কাছে ভগবান। আমি রানী অমৃতা রায় সম্বন্ধে যেটা বলেছি যে সকলের আদরের প্রিয় পাত্রী, ঠিক তেমনি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু শুধু চাকরিজীবী না, মানে আইন শৃঙ্খলার যে অবনতি ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে, সেখানে অভিজিৎ গাঙ্গুলি যে পথ, যে দিশা, যে রাস্তা দেখালেন, সেইখানে কিন্তু এক বাক্যে সবাই তাকে ভগবান বলেছেন। শুধুমাত্র যারা দালালি করে, যারা কন্ট্রাক্টারি করে, যারা ঘুষ নিয়ে চাকরি দিয়ে, মানে এই ধরনের কাজকর্মযুক্ত, তারা কিভাবে আমার জানা নেই, তার কারণ ওই ধরনের মানুষের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ নেই। কিন্তু মানে নো ডাউট যারা খেটে খায় বা হয়তো কোনো কারণে একটু মিথ্যা কথা বলতে হয় কাজে কর্মে, কিন্তু চেষ্টা করে নিজের সততা পবিত্রতা বজায় রাখতে, সেই ধরনের প্রত্যেকের কাছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ভগবান ছিল। সেই অভিজিৎ গাঙ্গুলি সরাসরি রাজনীতিতে এসে যে মানে একটা অপমানসূচক জায়গায় এলেন, এবং বুঝতেই পারছেন
অভিজিৎ গাঙ্গুলি যারা বিরোধী দল আছে তৃণমূল, তারা রাজনীতির অঙ্কে তো অনেক বেশি পাকাপোক্ত। অভিজিৎ গাঙ্গুলি কেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর থেকেও অনেক পোক্ত। এমনকি আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির যে লেকচার, সেই লেকচারে বাংলার মাটি মানুষের যে এফেক্ট, সেটা মোদি বা অমিত শাহর লেকচারে অতটা হয় না। এটা আমার ব্যক্তিগত মত, আপনারা অন্যভাবে নেবেন না, ব্যক্তিগত মত। আমার আর একজন প্রার্থী খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রেখা পাত্র। আমার ভীষণ পছন্দের একজন প্রার্থী। কেন পছন্দের? সন্দেশখালি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে যে অরাজকতা চলেছে, এটা একজন দুজন মানুষের তো ব্যাপার না, এটা জন আন্দোলনের মধ্যে থেকে আমরা জেনেছি, মানে একটা জন আন্দোলনের মধ্যে থেকে আমরা জেনেছি যে ওখানে একটা অরাজকতাটা হয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট অবধি তার অবজারভেশনে বলেছেন যে এখানে অরাজকতা হয়েছে, এবং নবান্ন থেকে তো জমি ফেরত দেওয়া হয়েছে। আর ধর্ষণ করেছে কি করেনি সেটা তো ফেরত দেওয়া যাবে না, বা সেটা ভিডিওতে প্রমাণও করা যাবে না। এখন কালকে একটা ভিডিও বেরিয়েছে, সেখানে অভিষেক ব্যানার্জি দেখলাম ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে সেটা ডিফেন্ড করছেন। সেটা অনেক বড় ব্যাপার, অনেক মানে আলোচনার ব্যাপার, আমি সেই সব জায়গায় যাচ্ছি না। কিন্তু খুব স্পষ্ট করে একটা জিনিস বলি, রেখাপাত্রকে যখন প্রার্থীপদ দেওয়া হলো তখন একটা আন্দোলন হলো বিরুদ্ধে, যে আমরা শিক্ষিত প্রার্থী চাই। এই শিক্ষিত প্রার্থী সম্বন্ধে বলতে গিয়ে আমি একটা কথাই শুধু বলবো, যে শিক্ষিত কারা, মানে শিক্ষিত প্রার্থী শিক্ষিত কারা, যারা ওই মানে তথাকথিত রাতের অন্ধকারে গিয়ে শাহজাহান শেখের বাড়িতে পিঠে ভেজে খাইয়ে দিয়ে এসে, মানে শাহজাহানের বিছানাটা গরম টরম করে সুশৃঙ্খলভাবে যারা ফিরে আসছেন, তারা শিক্ষিত, না যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছেন তারা শিক্ষিত? আমি বুঝতে পারছি না। শিক্ষিত বলতে কি বোঝায়? এই মেয়েটা তো প্রতিবাদ করেছে একটা অন্যায়ের বিরুদ্ধে, এর চেয়ে শিক্ষিত আর কোথায় আছে? যার মেরুদণ্ড নেই, যার মেরুদণ্ড শির দ্বারা মানে স্থানকাল পাত্র বিশেষেও যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, হয়তো কার্যকারণবশত কখনো মাথা নত করে থাকতে হয়, ঝড় উঠলে অনেক সময় দৌড়াদৌড়ি না করে চুপচাপ এক জায়গায় থাকতে, কিন্তু ঝড় চলে গেলে তো দুটো আম কুড়িয়ে ঘরে রাখতেও হয়, এটাও তো বাস্তব জীবনের ঘটনা। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রেখাপাত্র যখন প্রতিবাদ করেছে, আমার তো মনেই হয়েছে যে একমাত্র রেখাপাত্রই কিন্তু, ব্যক্তিগতভাবে বলছি, আমার কাছে মনে হয়েছে প্রকৃত শিক্ষিত। নাহলে যে কারণে আমার দিলীপ ঘোষকে ভালো লাগে, যে দিলীপ ঘোষের লাস্ট যে বক্তব্য, এত সুন্দর কথা, যে আমাদের উপর হামলা হলে হামলা করেই তার জবাব দেওয়া হবে, একদম ঠিক না। আপনি যদি বাংলা ভাষা বোঝেন, আপনাকে তো ইংরাজিতে বলে লাভ নেই, আর আপনি যদি ইংরাজি বোঝেন তা আপনাকে বাংলায় বলে লাভ নেই, আপনাকে ইংরাজিতেই জবাব দিতে হবে। তো এই রকম নেতা যদি আজকে ঘরে ঘরে জন্মাতো, আমি বিজেপি বলে বলছি না, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে কোনো দলে দিলীপ ঘোষের মতো নেতারা যদি জন্ম নেয়, যারা চোখে চোখ রেখে কথা বলে, যাদের সততা পবিত্রতা সম্বন্ধে কোনো রকম দ্বিরুক্তি নেই, কোথাও কোনো মামলা নেই, কোথাও ঘুষ নিয়ে কিছু নিয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আঙুল তুলে বিরোধীরা অনেকেই অনেক কিছু বলতে পারেন, বা তার বক্তব্য নিয়ে অনেক অপব্যাখ্যা হয়, সেগুলো না জানার কারণ, অজ্ঞতা। কারণ শিক্ষিত একরকম, অশিক্ষিত আরেক রকম, কিন্তু অর্ধশিক্ষিত কিন্তু ভয়ানক বাজে বিষয়। তো এখনকার রাজনৈতিক দলের নেতাদের তো বেশিরভাগই তো হাফ এডুকেটেড, সুতরাং এরা বিরোধী দল সম্বন্ধে, মানে আমি নো ডাউট দিলীপ ঘোষ সম্বন্ধে, দিলীপ ঘোষের প্রত্যেকটা বক্তব্য, মানে দুধ আমাদের সুষম খাদ্য, সুতরাং দুধে সোনা আছে, মানে কি গলিয়ে সোনা পাওয়া যায় কি না আমি জানি না, কিন্তু আমি যদি বেদ থেকে বলি, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, এবং মানে আমরা জানি যে আমাদের যে মাটি, একখণ্ড মৃত্তিকা খণ্ডের মধ্যে সব কিছু আছে, সমস্ত খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থটাকে যদি আলাদা করতে গেলে, ডিভাইডেশন করতে গেলে যে খরচ হয়, দেখা গেল যে
অন্যান্য জায়গার থেকে সেটা আরোহণ করলে অনেক কম খরচে, সেই কারণেই করা হয়। তো দুধে সোনা আছে কি নেই এটা নিয়ে যে অপব্যাখ্যা, তাতে দিলীপ ঘোষ খারাপ এটা নয়। আমি দিলীপ ঘোষের যে রাজনৈতিক চরিত্র, তার যে বাবা মার সুসন্তান হিসাবে যে তার প্রেক্ষাপট, সেটা কিন্তু নো ডাউট আমাকে আনন্দ দেয়। তো আমি এই 4টে নেতা সম্বন্ধে বললাম। এক অমৃতা রায়, সেকেন্ড বলেছি আমি অভিজিৎ গাঙ্গুলি, থার্ড বলেছি রেখা পাত্র, 4 নম্বর দিলীপ ঘোষ। এই 4টে প্রার্থী নিয়ে আমার মনে খুব কৌতূহল ছিল, তাই আমি ফেসবুকের আমার বা ইউটিউবের সমস্ত বন্ধুদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও বলবেন। আমি কোনো রাজনৈতিক দ্বিচারিতা থেকে বা অভিসন্ধি থেকে এটা বলিনি, কারণ আমার ভেতরে মনে হচ্ছিল, তো আমি ওই জন্য এটা বলেছি। আমি জানি না কি হবে। 13ই মে আমাদের কৃষ্ণগড়ের ভোট বাক্সে কার ভোট বেশি পড়বে তাও আমি জানি না। তবে আমি যেটা শুরু করেছিলাম মহুয়া মৈত্রকে দিয়ে, মমতা ব্যানার্জি জেদ করে মহুয়া মৈত্রকে প্রার্থী না করলেও পারতেন। এটা বেশি আর কিছু বলবো না। আমাদের কালীনগর 8 নম্বর ওয়ার্ডে উনি একটি পথসভা করেছিলেন, সেখানে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন যে কারো কোনো অভাব অভিযোগ থাকলে প্রশ্ন করতে পারেন। আমি যে কোনো কারণে আমি গিয়ে পৌঁছাতে পারিনি, আমি শুনেছি, পুরো অনুষ্ঠানটাই শুনেছি। তো একবার ভাবলাম যাই, গিয়ে একবার বলি মহুয়া মৈত্রকে যে ম্যাডাম আপনাকে ধন্যবাদ যে 5 বছর পর আপনি অভাব অভিযোগ শুনতে এলেন, যেখানে কয়েকদিন পরে আপনি আবার এমপি হয়ে যেতেই পারেন। তো তারপরে 5 বছরের মধ্যে কোনো দিন অভাব অভিযোগ শোনার আপনার দরকার পড়েনি, কারণ আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো সেখানে তো একটা এমপির প্রয়োজন পড়ে না। আপনি যদি ঠিকমতো টাকা অ্যালট করেন তাহলেই তো হয়ে যাবে। কারণ আমাদের তো কাজ হবে আমাদের কমিশনার বা আমার পঞ্চায়েতের মেম্বারের মাধ্যমে, তাই না? এলাকার কাজ হবে আমার কমিশনার বা আমার চেয়ারম্যান মেম্বার প্রধানের মাধ্যমে। এখানে তো এমপির কী আছে অভাব অভিযোগ শোনার? তো আমি যা বুঝতে পারলাম না, হঠাৎ দেখলাম। এবং সে পথসভাও মানে আমাদের কালীনগরের 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে পথসভা এতদিন হয়েছে, সেই পথসভার 4 ভাগের 1 ভাগও লোকও নেই। আর স্টেজ যেখানে বাঁধা হতো মানে তার সামনে ফ্রন্টে অনেকটা জায়গা নেই। এবার বাজারের সামনে স্টেজ করা হলো। সন্ধেবেলা বাজারে হচ্ছে বেশি লোক থাকে, মানে মিটিংয়ে যে কটা লোক ছিল, সন্ধেবেলা এমনিতেই বাজারে অনেক লোক থাকে। বরং মিটিং ছিল বলে মানে দলের ব্যাপার ট্যাপার, এই দলের লোক ও দলের লোক ব্যাপারে অনেকে কেটেছিল, হয়তো সরে গেছিলো। তো ফলে এটা একটা বিষয়। তো মমতা ব্যানার্জি জেদ করে মহুয়া মৈত্রকে প্রার্থী না করলে পারতেন। দিলীপ ঘোষ ফিটেস্ট ক্যান্ডিডেট। অমৃতা রায় রাজবাড়ির যে আমাদের আদরের প্রিয় পাত্রী, উনি পাত্রী এখন প্রার্থী, তো তাকে না করলেই পারত। তার গায়ে কাদা ছেটা যেভাবে হচ্ছে আমার ভালো লাগছে না। এবং অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধেও তাই, যেভাবে তার কাদা ছেঁড়া বা হচ্ছে, যে অ্যালিগেশনগুলো আসছে আমার ব্যক্তিগতভাবে অপছন্দের। এই মানুষগুলো আমার কাছে খুব গ্রহণযোগ্য। আর রেখা পাত্রকে আমার মনে হয়েছে একদম প্রকৃত শিক্ষিত। সত্যিই রেখা পাত্রকে স্যালুট, কারণ এই ধরনের মেয়ে যেন আমাদের ঘরে ঘরে জন্মায়, দিলীপ ঘোষের মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়, এইটুকুই বলার। রাজনীতি নিয়ে আলোচনা করার আজ ইচ্ছে ছিল না। জয় রামকৃষ্ণ। প্রত্যেকে ভালো থাকবেন, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। মনে রাখবেন আমাদের ধর্ম, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের খাদ্য, আমাদের পরিবেশ, সমস্ত কিছু যিনি রক্ষা করতে পারবেন, যিনি আগামী ভবিষ্যতে আমার বাংলা, আমার শহর, আমার জেলা, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের নিশ্চয়ই জিতে আসা দরকার। তারা দেশ চালাবে, তারা পৃথিবীর বুকে ভারতবর্ষের নাম অটুট রাখবেন। সুতরাং ভোট সবাই ভেবে চিন্তেই দেবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।